আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে আরাবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা দেবেন না, কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন, সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি, মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের পেটে যাতে ভাত আসে, মাথার উপরে যাতে ছাদ হয়, ফ্রিতে যাতে শিক্ষা পায়, সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছে। শিল্পপতি মানেই যে জোচ্চুরি করবে, শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে, এই ধরনের কোনো ব্যাপার নয়। আপনি যে শিল্পপতির কথা বলছেন, আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে, যে বিড়ি শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই, তাদের 1000 বিড়ি বেঁধে 163 টাকা মতো, 263 টাকা মতো, কত পয়সা মতো মজুরি হয়, 150-120 টাকা দিয়ে কাজ করে নেয়, আপনি এ কাজ করেন নাকি? তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে, যদি কেউ আমাকে কেউ প্রমাণ দেখাতে পারে, আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো, বা এই ধরনের অনেক কথা বলেছেন। সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি, যথেষ্ট তিনি হনেস্ট, এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাসে থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে উনি। ওনার লড়াই আছে, ওনার বাসস্থানে, ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন। শিক্ষানুরাগী তিনি একজন, যেমন শিল্পপতি ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী। তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি। যদি ক্লেম পেয়ে থাকি আমরা, শুধু শিল্পপতি না, সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন, যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে, তাকে পার্টি থেকে ডিস্টেন্স মেনটেন হবে। ভাঙড়ের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোমাবাজি হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে, এখনও অনেকের দোকান বন্ধ, এই কী ব্যবস্থা দিয়েছে? 4টে মতো এখন দোকান বন্ধ আছে, যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে। বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি। এগুলো বাকি আছে, এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে। এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রত্যেকটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি। যদি অ্যাকশন না নেয়, দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই পোস্ট পোর্টাল ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে, প্রয়োজনে সেখানে আমরা পার্টি হতে পারি, বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনে দ্বারস্থ হতে পারি। তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেয়, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমরা থানার কোর্টের দ্বারস্থ হবো। শাকিরুলের সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন, যে কার্যত তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায়শই শওকত মোল্লার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা। তো এই নদী ভাঙের মতো, মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফের, এই ভাঙন প্রতিরোধে আপনি নদীর কথা যেহেতু বললেন, এক পাড় ভাঙে নদীর, অপর পাড় গড়ে, আপনার নদী অনুযায়ী বলছি। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, হ্যাঁ, কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন, আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন। ব্যাপারটা হচ্ছে, আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে। তারপরেও বলছি, মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। আমি তাদেরকে বলছি, আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন। অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের, যেহেতু আমরা কণ্ঠস্বর, আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো। আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয়, তখন বিপদ হয়ে যাবে। আর দ্বিতীয়, কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে, আবার স্বল্প কিছু মানুষ, যেটা খবর পাচ্ছি, তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে। কারো সম্পত্তি আছে, তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা দখল করিয়ে নিয়ে যায়, সেই চেষ্টায় গিয়েছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, শওকত সাহেব কত পদ দেবেন? আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে, মানে পদ কম, লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে, যেটা শুনছি। একাধিকজনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে। তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না? পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না তো? এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য, 10টা উপনির্বাচন হবে, 4টে বিধানসভার উপনির্বাচন হবে, সেখানে আইএসএফ প্রার্থী দেবে কি? অবশ্যই। দেখুন, আমরা ভোটের ময়দানে আছি, বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙড়ের পার্শ্ববর্তী। হ্যাঁ, আমরা হাড়োয়াটা এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি। টোটাল 10টা শূন্য হয়ে আছে, 4টে নোটিফিকেশান হচ্ছে। সেই 4টের মধ্যে কটাই আমরা কন্টেস্ট করব আমাদের আলোচনার সাপেক্ষে। আজকেও আমাদের একটা রাজ্য স্তরের অনলাইনে আলোচনা আছে, সেখান থেকে একটা বই আউট বার হবে। রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায়, কম্পিটিশান করা যায়, সেই জায়গাগুলোতে কম্পিটিশান করবে। উপনির্বাচনে বামেদের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কিনা? দেখুন, আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়। আমরা চেয়েছিলাম এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে, বাম, কংগ্রেস, আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে, তৃণমূলকে কোণঠাসা করি। কিন্তু প্রথমেই কংগ্রেস বেরিয়ে গিয়েছিল, তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না। ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করব। লোকসভার পরেই
ভাঙড় পুনরায় ফেরানোর চ্যালেঞ্জ করছে শওকত মোল্লা। তিনি বলছেন আগামী বিধানসভা ভোটে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাঙড়। করুক না, কে বারণ করেছে? আমি ওয়েলকাম করছি। এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিপি ভোট দেয়নি? আমরা গণনা কেন্দ্রে হেরে গিয়েছি, ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গেছি। মানুষ আমাদের প্রায় 1,25,000-এর ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিল ভাঙড়ে আমাদেরকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল, যে অত্যাচার হয়েছিল, গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি। আমাদের অত্যাচার হয়েছে, আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, সেটা নিয়েও আমরা কেসও করেছি। আমরা সেখানে হেরেছি। তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব। গত পরশু দিন ভাঙড়ে শাহিনী ঘোষ জিতে আসার পরে প্রথম এলেন, এসে আপনার নাম না করে বললেন হুজুরের একুলও গেল ওকুলও গেল, মানে বিধানসভায় ভাঙড়ে মাইনাস আইসি। দেখুন, মাইনাস ম্যানিপুলেট হয়েছে। ভাঙড় থেকে 1,25,000-এর উপরে ভোট পেয়েছি আমরা। যারা তৃণমূল করে তারাও আইএসএফকে ভোট দিয়েছিল, সে ভোটগুলো গেলে কোথায়? আমি ফুল কনফিডেন্স আছে ভাঙড়ের মানুষের প্রতি, মানুষ আমাদের ভোট দিয়েছে। তাহলে ব্যালট বক্সে কি কারচুপি হয়েছে? ব্যালট বক্সের থেকে বেশি কারচুপি হয়েছে গণনা কেন্দ্রে। শাহিনী ঘোষ বলেছেন যে টিভির ইঞ্জিন এবারে ভাঙড়ে কাজ করবে, টিভির ইঞ্জিন সরকার কাজ করবে। 1 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2 শওকত মোল্লা, 3 শাহিনী ঘোষ। দেখুন, আমি তো চাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন হোক। এই লড়াইটা হোক না, আমাদের প্রতিযোগিতা হোক, উন্নয়নমূলক প্রতিযোগিতা হোক। আমি ভাঙড়ের ব্রিজগুলো, যেগুলো দুর্বল ব্রিজ আছে, সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি, শাহিনী ঘোষেরা করে দেখিয়ে দিক। ভাঙড়ে যে আমি বাস রুটের কথা বলেছি, তার থেকে বেশি নতুন ভাঙড়ে বাস রুট দিক। ভাঙড়ে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি, সেটা 6 মাসের মধ্যে কমপ্লিট করে দিক। ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক। ভাঙড়ে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি। ভাঙড়ে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি। এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না, সেগুলো করতে আমি তো চাই যে এগুলোতে আমাদের কম্পিটিশন হোক। শওকত মোল্লা বলছে 100%-এর মধ্যে 90% কাজ করবো ভাঙড়ে। করলে ভালো তো। 100%-এর মধ্যে উনি 80% করুক না, ওনাকে বাহবা দেবো আমি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 2 বছরের মধ্যে ভাঙড়ের মাটিতে উন্নয়নে ভরিয়ে ভাঙড় বিধানসভা দখল করবে। আমি তো চাই এভাবেই হোক, লড়াইটা আমাদের কম্পিটিশানটা উন্নয়নমূলক হোক। আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক। আমি চাই যে ভাঙড়ের মানুষের হাতে শিক্ষা পাক, সহজেই স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন হোক, জিরেনগাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক, সেগুলো করে দেখিয়ে দিক শাসক। এই উন্নয়নটা হোক না। আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি, ভাঙড়ের মানুষ কাজ করবে। এই লেদার কমপ্লেক্সে ভাঙড়ের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক, এগুলো তো চাইছি। লেবার কোড অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক, এগুলো তো চাইছি আমরা। ভাঙড়ের সবার যারা লেদার কমপ্লেক্সে কাজ করে, কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না, কারণ লেবার কোড অনুযায়ী কাজ হয় না। আমি চাইছি তো এগুলো হোক। আমার ভাঙড় বলে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আজকেই একটা পোস্ট দেখছিলাম যে ভাঙড়ে মেট্রো রেল এবং রেলের দাবি জানিয়েছে। তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না, আমি তাকে জানিয়ে দিই। ভাঙড়ে অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙড় এখন রেলের মানচিত্রে আসছে না। ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি। আমার অনেক আগে ভাঙড়ের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল, ওটা কী বলে, ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিলো। ঘটকপুকুরকে ছুঁয়ে ভাঙড় বিধানসভাতে ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে। দুঃখের বিষয় রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না। আসছে রেল, তারপরে মেট্রো। অবশ্যই এটা আমরা চাইবো, আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইবো। মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে, আর রেলটা কেন্দ্র সরকারের চলে। রাজ্য সরকার জমি দিক রেলকে, আমার ঘটকপুকুরের ওপরে রেল লাইনটা হোক, তারপরে মেট্রো রেলের জন্য আমরা দাবি তুলব। ভাঙড়ে বিজেপি ও আইএসএফ এর একাধিক দোকান বন্ধ হয়েছে, কিন্তু রাতের বেলা বিজেপির দোকান বন্ধ হচ্ছে, দিনের বেলা খুলে যাচ্ছে, কিন্তু আইএসএফ এর দোকান এখনো। আমি তো বারবার বলে এসেছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, বিজেমূল, এটা একে অপরের পরিপূরক। বিজেপির দোকান বন্ধ করছে লোকাল চ্যাংড়া নেতাগুলো, বিজেপির বড় নেতাগুলো তৃণমূলের বড় নেতাকে ফোন করে দিচ্ছে, ওই আমাদের নেতার আমাদের লোকাল স্তরের দোকান বন্ধ হয়েছে। বড় নেতা ফোন করে দিচ্ছে ভাঙড়ের বড় নেতাদেরকে তৃণমূলের, তখন খুলে দিচ্ছে। আর আইএসএফের তো ওই তেল লাগানোর কোনো জায়গা নয়, লড়ে নেবে আইনের মাধ্যমে। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন না খুললে কোর্টে যাব, কোর্টকে দিয়ে তালা খুলাবো। আপনি যে রেলের কথা বললেন, কেন্দ্রীয় আগের যিনি মন্ত্রী ছিলেন, আগের এই তো লোকসভা নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আশ্বিনী তিনি বলেছিলেন নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। 50,000 কোটি টাকার কাজ রাজ্যের রেলের মুখ থুবড়ে পড়ে আছে, রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে। যে 50,000 কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙড়ের ঘটকপুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্টও আছে। তা রাজ্য সরকার অনেক কথা বলছেন, শওকত বাবুর অনেক কথা বলছেন, সায়নী ম্যাম অনেক কথা বলছেন, তা কাজ হবে। তাদের উদ্দেশ্য মিডিয়ার মাধ্যমে বলছি, তাদেরকে বলবো ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক। শালিনী ঘোষ ভাঙড়ে আসছেন, ভোটের আগেও গান গেয়েছেন, ভোটের পরেও আরও
গলা ছেড়ে গান গাইছেন, এই বিষয়টা কেমন ভাবে দেখেন? দেখুন, তিনি গান গাইছেন, তার ব্যক্তিগত বাক স্বাধীনতাতে আমি হস্তক্ষেপ করব না। তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের হয়ে কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা। আচ্ছা আচ্ছা।